মমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে গিয়েছে। আজকে আগুনের কলেজে ছোটখাটো একটা অনুষ্ঠান রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হবে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার্স সহ সকল স্টুডেন্টস এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজের টিচার্স ও স্টুডেন্টদেরকে নিয়ে ছোট করে পিকনিকের আয়োজন চলছে। আগুন ভেবেছিল অনুষ্ঠানে থাকবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করায় আর না করতে পারেনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল সে কলেজে যাবে না, তখন মোম আগুনের গলা জড়িয়ে আহ্লাদে আবদার করে বলেছে ও যেতে চায়। আগুন তার কোমলমতির কথা ফেলতে পারেনি, সেই জন্য রাজি হয়ে গিয়েছিল। অগত্যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। সাথে করে নিয়ে এসেছে মোমকে। কলেজে আসার কথা শুনে মোম খুব বেশি খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মোমের বেশ ভালোই লাগে। দুপুরের তেজি গরম সূর্য মাথার উপরে তির্যক ভাবে জেঁকে বসেছে। রোদ্দুরের চোরাবালি চিকচিক করছে। কলেজ ক্যাম্পাসের ছোট ছোট ঘাস ফুলগুলো নেতিয়ে পড়েছে। পুকুরের টলমলো পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠেছে। কলেজের মাঠের এক সাইডে মধ্য বিস্তর জায়গা নিয়ে ত্রিপল টানানো হয়েছে। দেখতে অনেকটা তাঁবুর মতোই লাগছে। রোদের প্রখরতা থেকে বাঁচাতে এবং স্টুডেন্ট ও গার্ডিয়ানদের বসার জন্য এটি টানানো হয়েছে। লাইন ধরে সরল রেখায় চেয়ার পাতা রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপোক্ত ইট সিমেন্ট তৈরি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ ও টিচাররা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গোছানো হয়েছে। লাইব্রেরিতে আরো অনেক টিচারদের মাঝে বসে আছে আগুন এবং মোম। বরাবরের মতোই বাকিদের নজর এই দম্পতির ওপর। সোনারগাঁও ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথেই টুকটাক কথা বলার দরুন মোম তাদের সঙ্গে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাই আজকে তাদের কথা বলতে তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উচ্ছ্বাস সমেত হাসি মুখে কথাবার্তা বলছে। যদিও তেমন বেশি কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা বলে চলেছে তাদের সঙ্গে। আগুনের এক কলিগ রসিকতার গলায় জিজ্ঞাসা করলো, তা আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মোমের দিকে এক পলক তাকালো, অতঃপর মুচকি হেসে বলল, অসম্ভব ভালো। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বিনিময়ে আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিগ আবারও বলে উঠল, আপনারা ভরা কাপল স্যার। এত সুন্দরী ছোট রমণীকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন। ভাবি কত চমৎকার ভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সবকিছু বুঝতে পারলেও এতটাও ম্যাচিওর হয় না, কিন্তু আপনারই কতটা সহনশীল ম্যাচিওর মানুষ। আপনাদের দুজনের জুটি খুবই ভালো মানিয়েছে স্যার। কলিগের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাব ভঙ্গি স্বাভাবিক। মোম নজর ফিরিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকলো। আগুন উত্তরে তখন জানায়, ধন্যবাদ। যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছেন, তখন দুজনকে মানাবে না তো কি করে হয় বলেন? কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, বিয়ে করে আপনার বেশ পরিবর্তন হয়েছে স্যার। আগে তো এত কথা বলতেন না কারোর সাথে। কেউ কিছু জিজ্ঞাসা করলে ছোট করে হ্যাঁ হুম এরকম উত্তর দিতেন। আর এখন কথার বান ছুটে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলাই? তা তো বলাই, নিজে সারাক্ষণ বকবক করে, সাথে এমন এমন কাজ করে যার দরুন আমাকেও মুখ চালাতে হয়। এ কথার প্রেক্ষিতে মোমের ভীষণ রাগ হলো। সকলের সামনে ছোটখাটো একটা অপমান করে দিল। মোমের মনটা খারাপ হয়ে গিয়েছে। ভোতা মুখে চুপ করে বসে রইল। এই কুমড়ো মার্কা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না মোম। আগুন মুখ কালো করে থাকা মোমের দিকে তাকিয়ে পুনরায় মিহি কণ্ঠে চওড়া হাসি ঠোঁটে টেনে উৎফুল্লতা সমেত বলে উঠল, তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং সে যদি চুপসানো মুখে থাকে, তখন আমার একটুও ভালো লাগে না। তাকে চঞ্চল এবং প্রাণবন্ত স্বভাবেই মানায়। মৌনতা তাকে একদমই মানায় না। সে গোমড়া মুখে থাকলে আমার বুকের বাঁ পাশের প্রকোষ্ঠে সূক্ষ্ম একটা ব্যথা নামক সরল সূচ ফোটে, যেটা আমি সহ্য করতে পারি না। আগুন
মোম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। আগুনের কথাগুলো পজিটিভ ভাবে মেনে নিলেই হতো। গোমরা মুখে থাকাই মানুষটাকে হয়তো গিল্টি ফিল করছে। মোম বুঝতে পেরে মনে মনে নিজেকে নিজেই বকা দিল। আগুন ওয়াশরুমের দরজার বাহিরে অবস্থান করছে। মোম ভেতরে আছে, যদিও এই দিকটায় এখন কেউ আসবে না, কিন্তু আগুন পূর্বের থেকেই সচেতন থাকতে চায়। সেই জন্যই দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মোম বেরিয়ে আসা মাত্রই আগুন উদ্বিগ্নতার সমেত জানতে চাইল, এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল, জি, এখন ঠিক আছি। আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য হয়েছে। তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়াই এমনটাও হতে পারে, কারণ আমি তৈলাক্ত খাবার একদমই খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। দুপুরের খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল, তখন আচমকাই বেডটা গুলিয়ে উঠছিল, বমি চলে আসছিল। মোম তৎক্ষণাৎই মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গলগল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বইয়ের পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন বেশ ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যেই পাজা কোলে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকের সাথে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প একটু পানি খাইয়ে দেয়। ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার অবস্থা। মুখশ্রীতে ক্লান্তিটা লেপে রয়েছে। বইয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর চিন্তায় বক্ষ কোষ্ঠর ধড়পড় করতে লাগলো। ডাক্তার ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিছুক্ষণ পর মোম নিজেকে একটু স্বাভাবিক এবং সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাঁধ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়, মিহি স্বরে ঠোঁট উল্টে জবাব দেয়, পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমার বুঝি লজ্জা করেনি? আগুন গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার লজ্জা তোমার কাছেই রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি আমাকে লোকলজ্জার ভয় হতে হাত গুটিয়ে বসে থাকতে বলছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত, লোকজন পারতো আমার বউকে সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলকহীন ভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইলো, আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে। মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটার প্রেক্ষিতে শক্ত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখাই শ্রেয়তর। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলি বেলা যখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতি যেন এক নতুন জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়ার সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মোমের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুনের চোখ রাঙাতেই ও কিছুই মুখ ফুটে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি একটা হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শোনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমানে কন্ডিশন দেখে ডাক্তার বলেছে প্রেশার লো, সেজন্যই এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভেতরে ছিটে মাথায় এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপালটা চেক করলো, তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় বলল, মোম। মোম নিশ্চুপ,
কোনো হেলদোল নেই। আগুন ঝুঁকে আসে খানিকটা, শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করলো, বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণ স্বরে আওড়ালো, চিন্তা করবেন না, বমি করায় মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না, চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফ্ল্যাটে ফেরার রাস্তায় নাইমাররা হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজে যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সেই বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়িটা পার করে বৃদ্ধার কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলাবালির মধ্যে বসে আছে। মোম ভুরু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সেই গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শোধায়, দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাড়িয়ে তাকে কাছে ডাকলেন। আগুন আরেকটু বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধ মৃদু স্বরে জানালেন, ছেলের বউ একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে। বউয়ের মামা বড়লোক, তাই ভাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতি নাতনিদেরকে এক পলক দেখতে, সাথে বৌমাকেও একবার দেখে যাব। বৌমা আমার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভেতরে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য দুপুর হতে গেটের বাইরেই বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল, তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধর অক্ষি কোঠরে জমে থাকা নোনা জল গাল বেরিয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল, মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করলো। তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো তাদেরকে অস্বীকার করতে পারি না দাদু ভাই, আমি তো ওদের বাবা, বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল, এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করলো না। মোমকে দেখে বৃদ্ধ ঠোঁটটা প্রসারিত করে হেসে বলেন, ওটা কে দাদু ভাই, নাত বউ নাকি? আগুন পিছেল হেসে উত্তর দেয়, জি দাদু। বৃদ্ধ ডাকতেই মোম তার নিকটে গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন, ভারী মিষ্টি, দোয়া করি আমার দাদু ভাইয়ের শত কোটি সন্তানের জননী হও তুমি। মোম এবার বিষম খেল, অধরে হাসি উবে গেল। চক্ষুদয় বড় বড় করে হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি করে হাসলো। মোম প্রতি উত্তরে কিছুই বলল না, শুষ্ক ঢোক গিলল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে, তখনই পেছন থেকে কে যেন ডেকে ওঠে। আগুন ভুরু কুঁচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালী দৃঢ় চোয়াল আরো শক্ত হয়ে ওঠে। রাগে শরীর গিজগিজ করছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পৃষ্ঠের ছাদটা খামচে ধরে। আগুন দাম্ভিকতার সহিত বুকে হাত গুজে সিনাটা টান টান করে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল, অল্প কিছু সময় হবে, আমি দুটো কথা বলেই তারপরই চলে যাব। আগুন দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো, সেদিন তোর শিক্ষা হয়নি তাই না? আবার এসেছিস তোর এই স্টুপিড মার্কার ড্রামা করতে? কোনো মেয়ে যে এতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হতে পারে, সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। নাইমা এবার মলিন হাসলো, ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলল, কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশহীন ভাবে দাঁড়িয়েই রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু গুটিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দিও মোম। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও।
একতরফা ভালোবাসায় অন্ধ হয়ে তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করে, মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবারও কোনো কূটনৈতিক কাজ করার জন্য কথা ভাবছিস বলতো? নাইমা এবার তাচ্ছিল্য হাসলো, চোখ দুটো ছলছল করে উঠল। এরপর তার পাওনা, আর এটাই ছিল তার পাওনা, সেই কাজই এমন করেছে সে, যার জন্য তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। মন থেকেই চেয়েছি রে মম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না মম। মম কারোর কষ্ট দেখতে পারে না, নরম মনের মানুষও সাইড থেকে অল্প মাথা বের করে ছোট্ট করে উত্তর দিল, আপনি অনুতপ্ত, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। বলেই চুপ হয়ে গেল, আর কথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে চওড়া গলায় বলল, মম, তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এই জীবনে কখনো ক্ষমা করব না নাইমা। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে তাকায় আগুনের দিকে, নেত্রদয় জলে টইটম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চলেছে, চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালেই এসেছিল। গেটের বাইরে পথিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসায় দাঁড়িয়ে গেল। ওদের সকল কথাবার্তাই শুনেছে রাফি। নাইমা তখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়, নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল, ডাক্তার ম্যাডাম, কি খবর? নাইমার ধ্যান কাটলো, নিজেকে সামলে চোরা চোখে রাফির দিকে দৃষ্টি তাক করলো। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমা মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপিনে নীরবতা বিরাজমান চলল। ভারিক্কি গলায় নাইমা বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি। কারণ? সেদিন আমাকে প্রোটেক্ট করার জন্য। রাফি পিছেল হেসে বলল, মানুষ হিসাবে নিজের কর্তব্য পালন করেছি মাত্র। আবারও দুজনের মৌনতা পালন করলো। হঠাৎই রাফি মোহনীয়তা ঢেলে আবেগী গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না। যা হয়েছে ভুলে নতুন ভাবে জীবন শুরু করলে মন্দ হয় না। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা যেতেই পারে, আর সেটাই জীবনের। তারপর রাফি জিভ দ্বারা ঠোঁটটা ভিজিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু স্বরে বলে, সেই জীবনের সঙ্গী হিসাবে আমাকে রাখলে কি খুব বেশি অন্যায় হবে? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো তাকে জোকস বলেছে। হাসতে হাসতে তার চোখ দুটো থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কি, হাসার মতো কি কিছু হয়েছে? নাইমা হাসা বন্ধ করলো না, বরং আরো বেশি চওড়া করলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারি কাজে কিছুদিনের মধ্যেই আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি, হসপিটাল থেকে পাঠাচ্ছে। আর আমি অন্য দেশে চলে যাওয়ার চেষ্টাই আছি। পাসপোর্ট রেডি, এখন ভিসা আসলেই আমি চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো কিনা জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার কোনো ইচ্ছে আমার আর নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসিও, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচয় মুখবির মানুষের সাথে দেখা হবে নাকি তাও আমি জানি না, তবে আমি খুব করে চাইবো যেন আর দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে উঠল, আপনি যেমন, সব জেনে শুনেই আমি আপনাকে তেমন ভাবেই মেনে নিব ডাক্তার ম্যাডাম। জীবনে একটা সুযোগ কি দেওয়া যায় না? নাইমার অকপটে জবাব, না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমল চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতেই ফিরতে হবে, কেননা আমি এখনো আগুনকে ভালোবাসি।
ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকেই ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরও আমি ওকেই ভালোবাসবো, ওকেই চাইবো। আপনি বলেছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকে না? তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ করুন মিস্টার রাফি। আগুনের সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে এতটা সময় পার করেছি, তাই আগুনের প্রতি আমার টান ছিল অনেক। সেই টান এখনো আছে, আর আজীবন সেটা থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা খানিকক্ষণের মোহ। হয়তো আপনার ভালোবাসাই সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সাময়িক সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজেই সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সম্ভব হবে। তাছাড়া আমার মতন আপনার ভালোবাসা একতরফা ছিল, আর আমায় ভালোবেসে কেন থাকবেন বসে বলেন তো প্লিজ। ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবনটাকে গুছিয়ে নিয়ে। আমার পক্ষে আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাতেও ভাবতে পারি না। সেখানে কারোর সাথে জীবনের সুতো কিভাবে বাঁধবো? মন না চাইলে, মনের মিল না থাকলে ঘর বাঁধা যায় না। আর কথায় কষ্ট পেলে সরি তার জন্য। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন। আসছি মিস্টার রাফি। কথার ইতি টেনে পেছনে ফিরে নাইমা পা বাড়ালো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকষ কালো এই ধরনীতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্য রেখায় তার শূন্য কোঠায়। তবুও সে থামবে না। ভিন দেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই সংগ্রাম সে চালিয়ে যাবে। কিন্তু আজও কি সে স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙা হৃদয়ে নিশ্চুপ হয়ে নিষ্পলক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষ স্থলে চিনচিনে সূক্ষ্ম ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বর্তমান গুমোট বাতাবরণ আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পতা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়। দুপুর সময়টা আসতেই সেটা আর থাকে না। ভ্যাপসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীর তাপ আসছে, সেই তাপ জড় মাধ্যমের মধ্যে সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়। দিনের আলো ফোটার আগেই ভোরের পাখিগুলো নিজ স্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বৃক্ষলতা সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণা উকি দেয় সেথায়। চনমনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী। টাইরা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাছরাঙা পাখিগুলো জানালার পর্দা ভেদ করে সূর্যের সূক্ষ্ম আলোক রশ্মি কিরণ রুমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উঠছে রঙিন পর্দা, ঝলমলিয়ে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোক রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আড়মোড়া ভেঙে উঠতে যাবে, তখনই নিজের ওপরে ভারী কোনো অস্তিত্ব অনুভব করলো। পিটপিট করে চোখ খুলে নজর রাখলো সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চামো মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদ্বয়ের সম্মুখে। শৈলপ্রান্ত গোটানো তার এলোমেলো চুলে, ঠোঁট জোড়া নিভৃত কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষ ভাঁজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারীক্ষী তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মোম পেল ভাত গুজে দিল ব্যক্তিগত পুরুষটির চুলের ভাঁজে। আলতো করে টেনে দিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁট জোড়া চোখা হয়ে আসছে। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মেলে এক পেশে হাসলো, মিহি কণ্ঠে ডাকলো,
মাস্টার মশাই উঠুন, বেলা গড়ালো যে। আগুনের ঘুম ঘুম নিষ্প্রভ ক্ষীণ জবাব, কোমলমতি ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙ্গিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। মোমের হাসি পেল, হাতের আঙ্গুলি দ্বারা আগুনের কানের মধ্যে সুড়সুড়ি দিল। লাভ হলো না, পিঠে গলায় দিল। একই অবস্থায় কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের সুড়সুড়ি নেই নাকি? মোমকে এমন ছুঁয়ে দিল, এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক ভার মোমের ওপর দিয়ে রেখেছে। মোম ঠোঁট উল্টে হালকা চেঁচিয়ে বলে ওঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেও উচিত নয়। আগুন বিরক্ত হলো, ঘুম কেটে গিয়েছে, আজকে তার কলেজে যেতে হবে না, ছুটি পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন? মেজাজ খারাপ হলো, সজোরে মোমের গ্রীবায় সূক্ষ্ম দাঁতের শক্তি প্রয়োগ করলো। ব্যথায় কুঁকড়ে গেল মেয়েটা, ক্ষীণ স্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না, ভাবলেশহীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙ্গুলের মুষ্টি বদ্ধ করে কিল বসিয়ে দিল। আগুন চকচকে দন্তপাটি বের করে হেসে ফেলল। মোম কি তাকে সত্যি মেরেছে? আগুনের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের উপরে পড়েছে। আগুন সন্তর্পণে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে বেষ্টন করে নিজের ওপর নিয়ে নিল, কপালে চুমু খেলে দৃঢ়তার সমেত। মুখের উপরে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ঘুম জড়ানো মাদকতা গলায় বলল, বেশি সকাল হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীন ভাবে অন্যদিকে চেয়ে ফ্যাস ফ্যাস স্বরে আওড়ালো, নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলল, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো, তবুও তুমি এখন উঠতে পারবে না, আমি উঠতে দিব না, আমার সাথেই শুয়ে থাকতে হবে তোমাকে। মোম মুখটি ঝামটি মারলো, আগুন ভুরু যুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে 4 দড়া ওষ্ঠপুট একত্রিত মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোমের চক্ষুদ্বয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলাল্লাপনা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের অধর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁট জোড়া সেথায় চেপে রেখে গুরু গম্ভীর স্বরে বলে উঠল, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মোম? মোম মাথা তুলে তাকায়, অবুঝ গলায় প্রশ্ন করলো, আপনি ঠিক কি বলতে চাইছেন? আগুনের রাশভারী কণ্ঠে জানালো, মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কিনা, এইসবই জানতে চাইছি। রক্ত জবা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসলো। নিরদ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুন নাকে টুপ করে একটা চুমু খেলো। ঘন পাপড়িযুক্ত নয়ন যুগল অল্প সংকুচিত করে দৃষ্টি মেলে তাকালো। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব দিল, আপনার মতো স্বামী পেয়ে যেই মেয়ে বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না। আগুন এবার তৃপ্তিদায়ক প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। মোমকে আরো শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতা স্বরূপ নিরেট গলায় বলল, তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি আমার কোমলমতি। সবসময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জিরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হোক। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতি এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশের এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাস যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে
চিত্রের সময়টাতে কাঁচা মরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমী ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলো তাজা গন্ধ ভাসতে বেশ ভালোই লাগে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সম্মুখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়ি ভাবে রেখে দাঁড়িয়ে আছে আইমান। ভুরু কুচকে ঠোঁট জোড়া চোখা করে ফোন টিপছে, আবার বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আইমানের, এত তাড়াতাড়ি সে কেন এসেছে? আনিকা বলেছে বিকাল 3টার সময় আসতে, কিন্তু আইমান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাক মুখ বিকৃত করে রেখেছে, ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আইমানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আইমান পকেট থেকে সুতির রুমাল বের করে আনিকার সামলাটে মুখশ্রী জমা বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আইমান শান্ত কণ্ঠে শুধালো, এত দেরি হলো কেন? আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। লম্বা শ্বাস টেনে জানায়, স্যার ক্লাস থেকে বের হচ্ছিল না। তিনি বের না হলে কিভাবে আসি বলুন? আচ্ছা, বিরক্ত হয়েছিলেন? আইমান পাল্টা প্রশ্ন করলো। নিজের উপরে কেউ বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতার সমেত ফ্যাল ফ্যাল করে তাকায়। আইমান একই ভঙ্গিতে ফের বলে ওঠে, তোমার উপর বিরক্ত হওয়া মানে তো নিজের উপরে বিরক্ত হওয়া। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের ওপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্দেহী গলায় উঁচু স্বরে জিজ্ঞাসা করলো, আপনার মুখভঙ্গিতে বিরক্তির আভাস স্পষ্ট। আইমান পিছল হাসলো। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল, আমি মূলত নিজের উপরেই বিরক্ত ছিলাম। তুমি নিষেধ করা সত্ত্বেও জলদি চলে এসেছিলাম। তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তি ভাবটা চলে গিয়েছে। আনিকা চক্ষু হাসলো। নিজ ইচ্ছায় আইমানের আঙ্গুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙ্গুল গুজে গভীর স্বরে অধর প্রসারিত করে বলল, ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে অপেক্ষা সবাই করতে পারে না। আইমান আনিকার চোখে চোখ রাখলো, নজরে নজর মিলিয়ে দৃঢ় চিত্তে আবেগময় গলায় বলে ওঠে, আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে, হ্যাঁ, সেটা কতখানি সত্যি তা দেখতেই পারছি। আইমান ভুরু কুঁচকে জানতে চাইল, তুমি কি আমায় ইনডাইরেক্টলি অপমান করলে? অপমান কেন করব? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? না, আমি না, তুমি শুরু করেছো। আনিকা ভাবলেশহীন ভাবে জবাব দিল, কে শুরু করেছে বোঝাই যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে বাড়িতে ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আইমান নিজ বাড়িতে ফিরে যায়নি, শ্বশুর বাড়ি থেকে গিয়েছে। আর আজকে এখানে থাকবে বলেই মনস্থির করেছে। সানাউল্লাহ কিছুই বলেনি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না। তার বুকের ভেতর ধড়পড় করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আইমান বাড়িতে থাকলে ওকে জ্বালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টাপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিয়েছে আইমান। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায় নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আইমানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাকটা চেঞ্জ করে কি পরতে হবে ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখলো। দরজা আটকে বিছানায় আসতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আইমান পাতলা কাঁথা দিয়ে আপাত মস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না, ভেংচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মাথা হতে ক্লিপ খুলে ফেলল। ঘন কালো কেশগুলো মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। বিছানায় এসে বসলো। ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আইমানের পাশে শোবে কি শোবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আইমানের মুখ হতে কাঁথাটা একটু সরিয়ে সে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করলো। আইমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমায়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে চাইল, তার আগেই আইমান খপ করেই আনিকার বাহু চেপে কাঁথার ভেতরে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো।
আনিকা হকচকিয়ে যায়, পেছনে ফিরতে চাইল কিন্তু পারল না। আইমানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতসেঁতে মাটির ন্যায় মিশে গেছে। পেটের উপরে আইমানের হাতের বিচরণ। আনিকা লজ্জা লাগছে, হাসপাস বিমূঢ় অনুভূতি হচ্ছে। কোণঠায় লজ্জাবতী প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, ছোটরা যেমন প্রচন্ড ছটফট করছে। ঘাড়ে আইমানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়তেই ছটফটানি নিমেষেই কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আইমান মিটিমিটি করে হাসলো। ওষ্ঠপুষ্ট উষ্ণ এগিয়েই আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আইমান বলল, তিরিং বিড়িং কেন করছো? একদণ্ড স্থির হয়ে থাকা যায় না? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? আপনি না ঘুমাচ্ছিলেন? কে বলল? দেখে মনে হচ্ছিল। আনিকার কানের পিঠে খোঁচা খোঁচা দাড়ি যুক্ত নাক মুখ ঘষল আইমান। আনিকা বক্ষ গহ্বর ঢিপ ঢিপ করল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর বাঁকিয়ে আইমানের বুকের ভেতরে ঢুকে গেল, খামচে ধরলো আইমানের কাঁধের টি শার্ট। আইমান মৃদু হাসল, অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে ওদরে শীতল হাতের স্পর্শ দিল। সর্বাঙ্গে ঝংকার দিয়ে শিউরে উঠল লাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন রুদ্ধশ্বাস অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন ওঠানামা করছে, যা আইমানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আইমান নিজেই বেসামালে বোধ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মন গহীনের সংকীর্ণ গণ্ডির ইচ্ছাগুলো মাথা চাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবা নল মুহূর্তে খেই হারিয়ে বসলো। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গড়নের শরীর। এতে যেন আইমান আরো বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা, শুনল তার নিজ হৃদয়ের কথা। ঝটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করলো না, পেছনে হাত নিয়ে আনিকার জামার ভিতর এক টানে খুলে ফেলল। আনিকা স্তম্ভিত ফিরল, নিগাড় চাহনিতে চমকে উঠল লাজুক মেয়েটা। আইমানের মুখবীর গম্ভীর দৃষ্টি পর্যবেক্ষণ করল। ছেলেটা কেমন যেন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকে জামার হাতা নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আইমান। আনিকা চুল খামচে ধরে আইমানের কানের নিকট মুখ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিজেকে সংযত করুন, এসব ঠিক না। সবকিছুই ঠিক, আমরা স্বামী স্ত্রী। আনিকা প্লিজ বাধা দিও না, আমার এখন তোমাকে চাই, আটকিও না আমায়। নিদারুণ ভঙ্গুর আকুলতার বাক্যে আনিকা পাল্টা কিছুই বলতে পারল না। শ্বাসনালী যেন কোনো এক অদৃশ্য বন্ধনে বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। আইমানের ছোঁয়ায় তা মেয়েলি তনু মন শরীর আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পেলব হাতে আইমানের পিঠ আঁকড়ে ধরে নির্বিঘ্নে সাই জানালো সর্বনাশ সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আইমান আরো বেপরোয়া হলো। ব্যস্ত হতে আনিকার জামা খুলে ফেলল। তীর তীর করে কেঁপে ওঠা আনিকার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীরভাবে মিশিয়ে প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আইমানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেই হারিয়ে বসলো আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগলো। বিকালের মধ্যভাগ সময়ে নিস্তব্ধতা কক্ষে। প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরো রঙিন হয়ে উঠল।